আমি বলেছি আমার লাইফে যেই আসুক নামাজি হতে হবে। তুই কি ভাইরাল হওয়ার জন্য বলো নাকি মন থেকেই বলা? প্রেমে অনেকবারই পড়েছি, এগুলো তো সিক্রেট ভাইয়া। কি সিন ছিল? কিসিং সিন। ক্লাস টিচারকে খুব ভালো লাগতো। আমার তো ভালো লাগে বিক্রমপুরের ছেলে। শেখদের সাথে প্রেম ভালোবাসা এগুলোর করার কিছু নেই, কারণ এদের একটাও ফিক্স থাকে না। মুখে মুখে বান্ধবী জান টুকরা কলিজা। দর্শক, আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। প্রিয়াঙ্কা, শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। তো আসলে তোমার বর্তমান সময়ের কাজের ব্যস্ততা এখন কি নিয়ে যাচ্ছে? আমি এখন নাটকের কাজগুলোই করছি। আমার লাস্ট কয়েকটা ধারাবাহিক নাটকের কাজ শেষ হলো, সিরিয়াল, লম্বা সিরিয়াল। এটিএন বাংলার স্বপ্নের রানী, তারপরে হচ্ছে গিয়ে মুসা, আন্ডারওয়ার্ল্ডের গল্প বৈশাখী টিভিতে। এখন করছি সিঙ্গেল। আর এবার ঈদে আমার আসলো বরিশালে শ্বশুর বাড়ি। এটার মধ্যে আমার সব কমেডি ঘরানার। হ্যাঁ, আমার মায়ের ক্যারেক্টার যিনি করেছেন রিনা খান, আমাদের ফিল্মের আর্টিস্ট। সো নাটকটা খুব জমেছে, সবাই খুব পছন্দ করেছে এবং প্রশংসা করেছে। আচ্ছা, আমরা একটু শুরুর দিকে যাইতে চাচ্ছি, সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্রী থেকে অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা আসলে কেমন ছিল? সবারই শুরুর গল্পটা খুব একটা সহজ না, তো আমারও সহজ ছিল না। ছোটবেলায় তো আমি কখনো ভাবিই নাই যে আমি অভিনয় করব, আমি একজন আর্টিস্ট হব। তো আসলে আমি দেখছি যে যেটা না ভাবে সেটাই হয়ে যায়। সো এই তো। না মানে কিভাবে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? জার্নিটা তুমি তো একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলা। প্রথম অবস্থাতে আমি তো পড়ছিলাম, তো আমার ফ্যামিলিতে একটু কনজারভেটিভ, একটু বলে ভুল হবে, পুরাটাই ফ্যামিলির কারো কোনোই সাপোর্ট ছিল না। বাট আমি ডান্স করতে খুব পছন্দ করতাম, আর খুব দুষ্টু ছিলাম, তো খুব চঞ্চল টাইপের। তো আমি চিন্তা করলাম যে একটু ডান্স শিখবো। তা আম্মুকে বললাম, আম্মু রাজি হলো না। তো পরে ডান্স শিখলাম বুলবুল ললিত কলা একাডেমি বাফাতে। তারপরে আমি একদিন আমার খালামণির সাথে গেলাম বিটিভিতে, বিটিভির একটা উপস্থাপনা করলাম। তো সেই থেকে আমার শুরু। আচ্ছা, এই যে মানে একটু কনজারভেটিভ ফ্যামিলির কথা তুমি বলছিলা, যে এরপরে তুমি যে টেলিভিশন পর্দায় আসলা, এরপরে মিডিয়াতে কাজ করা, তো এইগুলো ফ্যামিলির লোকজন কিভাবে দেখছেন? প্রথম অবস্থাতে অনেক কথা শোনাতো সবাই, ফ্যামিলির সবাই। মানে এমন ভাবে কথা শোনাতো মনে হচ্ছে যে একদম খুব মানে ডাস্টবিনে পড়ে গেছি। হ্যাঁ, সো একটা ডাস্টবিনে পড়লে যেমন ময়লা হয় গায়ের মধ্যে, এই টাইপের একটা অ্যাটিটিউড সবার মধ্যেই থাকতো। মানে ফ্যামিলির বাইরেও যারা ফ্রেন্ড সার্কেল, শুভাকাঙ্ক্ষী, মানে যারা আছে, মানে মোট কথায় শুধু ফ্যামিলি নিয়ে তো আর একটা মানুষ উঠা বসা করে না, সমাজ নিয়ে, প্রতিবেশী, সবকিছু মিলায়। এখন তো সবাই খুব প্রাউডের সাথে বলে যে আমার ভাগ্নি একজন আর্টিস্ট, একজন অভিনেত্রী। আমার মা বলে, আমার ফ্যামিলির সবাই বলে, সবাই আমাকে নিয়ে খুব গর্ব করে এখন। তোমার এই যে একটা একযুগ ক্যারিয়ারের বয়স, সেই জায়গা থেকে তোমার সেরা কাজ আসলে কোনগুলো ছিল? আমার সেরা কাজ ছিল আমি যখন সিঙ্গার এলইডি টিভির অ্যাড করি, আমি যখন আড়ংয়ের বিলবোর্ডের সর্বপ্রথম আমার আড়ংয়ের বিলবোর্ড দিয়ে মানে টিভিসির শুরু, মডেলিং যাত্রাটা শুরু। তারপরে করলাম এলইডি, অপূর্ব ভাইয়ের সাথে করলাম জেডএসআরএম রড। এটা আমার 4 বছর আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, আমি এবং অপূর্ব ভাইয়া। তারপরে করলাম হচ্ছে জিটিসি সিসি ক্যামেরা, মার্কুইস, চন্দন। তারপর করলাম আফজাল শুজ, অনেকগুলো টিভিসি। তোমার ভালো কাজগুলোর ভিতরে তোমার মডেলিংটাই সবচেয়ে বেশি ইয়া ছিল, মানে বিজ্ঞাপন মডেলিং। আমার ভালো কাজের মধ্যে আমার সব কাজই ভালো। একজন আর্টিস্টের কাছে তার প্রতিটা কাজই স্পেশাল থাকে, কিন্তু দর্শকদের কাছাকাছি যেতে পেরেছো তুমি এই কাজগুলো দিয়ে, তাই না? আমার টিভিসির মধ্যে আমি বলবো যে আমার আরএফএল এর বিজ্ঞাপন দিয়ে আমার মানে আমি অনেক সাড়া পেয়েছি। এরপরে হচ্ছে যদি আমি মিউজিক ভিডিওতে বলি, মিউজিক ভিডিওতে আসিফ ভাইয়ের সাথে লুকোচুরি গানটা দিয়ে আর আরিফিন রুমির এক পলকে গান দিয়ে আমার মানে সবার নজরে আসি। তারপরে আমি নাটকে আসলাম সর্বপ্রথম সজল ভাইয়ের সাথে, প্রেস্টিজ, হৃদয় ঘটিত, আরটিভিতে। এই দুটা নাটক আমার প্রথম সব কাজগুলোই ভালো ছিল। যেমন সর্বপ্রথম কাজ আমার বিটিভির ছায়াছন্দের উপস্থাপনা, এটা ছিল আমার জন্য অনেক মানে বড় একটা প্লাস পয়েন্ট। এবং আমি যখন টিভিসিতে আসছি, আরএফএল বাংলাদেশের একটা জাতীয় প্রোডাক্ট, এটাও খুব ভালো একটা মানে আমার শুরুটাই ভালো দিয়ে। আমার প্রথম গান আরিফিন রুমির এক পলকে, এবং আমার প্রথম নাটক আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা, শাখাওয়াত আল মামুন স্যারের। খুব ভালো ভালো বিজ্ঞাপন শুনলাম, নাটক শুনলাম, বড় পর্দা নিয়ে তোমার আসলে ভাবনা কি?
সিনেমা নিয়ে ভাবনা বলতে সিনেমার বিষয়ে আমি খুব একটা ইন্টারেস্ট আগেও ছিলাম না, এখনো না। তবে আমার সিনেমা করা হয়েছে 4টা, একটা রিলিজ পেয়েছে আর বাকি 3টা এখনো পেন্ডিং এ আছে। সিনেমার বিষয়টা আসলে খুবই ধৈর্য এবং অনেক শ্রমের একটা ব্যাপার এবং লাকেরও একটা ব্যাপার, আমি যেটা মনে করি। তো সিনেমাটা আসলে আমি বলবো যে লাক যখন যেটা সাপোর্ট করে ওটাই হবে। আচ্ছা, এখন বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান, যদি এমন হয় যে শাকিব খানের কোনো সিনেমায় তোমাকে অফার করা হয়, তুমি কি করবে? অবশ্যই আমি খুশি হব। এরকম কি হতে পারে? অবশ্যই হতে পারবে না কেন? এর আগেও আমার অফার এসেছিল 3 বছর আগে। তখন আমি অতটা ছিলাম না, বুদ্ধিমান ছিলাম না, মানে অনেক ভালো ভালো কাজের অফার ছিল আমার, কিন্তু আমি পিক করতে পারিনি। আচ্ছা, এখন তুমি বুদ্ধিমতী, যে কারণে তুমি এখন পিক করবা। হ্যাঁ, এখন ভালো ভালো কাজের অফার আসলে অবশ্যই আমি মানে চোখ বন্ধ করে পিক করব। আচ্ছা, শাকিব খানকে নিয়ে যেহেতু বলছিলাম, শাকিব খানকে কি তুমি কখনো সামনাসামনি দেখেছো বা কথা হয়েছে? হ্যাঁ, আমরা মালয়েশিয়াতে শো করলাম লাস্ট 3 মাস আগে। এটা গিয়ে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে যে শোটা হলো, রেমিটেন্স ফেয়ার মালয়েশিয়াতে। আমাদের অর্গানাইজার ছিল অমিডন। ওটার মধ্যে আমি, সাকিব ভাইয়া, ভাবনা, দিঘি আমরা একসাথে কাজ করেছি। ব্যক্তি শাকিব খান হিসেবে মানে কেমন পার্সনটা? অবভিয়াসলি আমাদের বাংলাদেশের স্টার, অবশ্যই মানে ওনাকে না দেখার আগে থেকেও ভালো লাগা। এর আগেও আমি ওনার সাথে শো করেছি। অবশ্যই ওনাকে না মানে যখন দেখিনি তখনও ভালো লেগেছে, আর যখন এখন দেখেছি আরো ভালো লাগছে, এবং ভবিষ্যতে ওনাকে না দেখলেও ভালো লাগবে, কারণ উনি আমাদের দেশের গর্ব। ওনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি বিভিন্ন কান্ট্রিতে। শাকিব খানের পরবর্তী সময়, এখনকার সময়ে যেমন আরফান নিশো খুব ভালো কাজ করছেন এবং ওনার একটা সিনেমাও রিলিজ হয়েছে কিছুদিন আগে, এবার ঈদে, সেটাও ভালো যাচ্ছে। তো যদি কম্পেয়ার করতে বলি যে শাকিব না আরফান নিশো, তোমার দৃষ্টিতে কে সেরা? আমার দৃষ্টিতে দুজনেই সেরা, কারণ দুজনেই অনেক সুন্দর, দুজনকে আমার ভালো লাগে। নিশোর সাথে কি তোমার কাজ হয়েছে কখনো? নিশো ভাইয়ের সাথে আমার কাজ হয়নি, কিন্তু আমার নিশো ভাইয়ের কাজগুলো দেখা হয়, ভালো লাগে। ব্যক্তি জীবনে প্রিয়াঙ্কা জামান কতবার প্রেমে পড়েছে? প্রেমটা আসলে বলে কয়ে হয় না, প্রেমে অনেকবারই পড়েছি। সেই সংখ্যাটা এক্স্যাক্টলি তোমার প্রেমে পড়ার থেকে আমার কাছে মনে হয় যে প্রেমের প্রপোজ গুলো অনেকবার পেয়েছি। মজার কোনো গল্প আছে? হ্যাঁ, মজার অনেক গল্প আছে। যেমন আমি তো বেলি রোডে 15 বছর ধরে থাকি। বলতে গেলে আমার যৌবনকালটা পুরাটাই কেটেছে বেলি রোডে। তো এমনও পাগল আছে এখন পর্যন্ত, স্টিল না, অনেক পাগল আছে। মানে আমি সরি টু সে পাগল বলছি এই জন্য, কারণ পাগলামি করলে পাগল তো বলবোই। এমনও আছে যে মানে 24 ঘন্টার মধ্যে ধরেন অ্যাটলিস্ট 17-18 ঘন্টা আমার বাড়ির নিচে ওয়েট করতো, দাঁড়ায় থাকতো। ভালো ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির, ভালো ফ্যামিলির ছেলে, লেখাপড়া শিক্ষিত, দাঁড়ায় থাকতো। কেন? কখন আমি বের হবো, আমি কোন টাইমে বের হবো আমার দাঁড়ানোর কাছ থেকে জেনে ওই টাইমগুলোতে ওয়েট করতে, শুধু দেখার জন্য। তারপর একদিন যখন আমি অনেক দিন পর জানতে পেরেছি, লাইক 1.5 বছর পর জানতে পেরেছি, তারপর আমি সামনাসামনি ডেকে রেস্টুরেন্টে বসে কথা বলছি, সে কাঁপতেছিল, বিশ্বাসই করে না যে আমার সাথে কথা হচ্ছে। তারপর আমি ওনাকে দেখি বলছিলাম যে আপনি এরকম পাগলামি করেন কেন, সমস্যা কি? কথাই বলতে পারছিল না, মানে শুধু কাঁপছিল। তুমি কেন অ্যাকসেপ্ট করতে তো পারতা, কেন করোনি? একসেপ্ট করতে পারতা বলতে যে আমাকে দেখে কাঁপবে, আমি তার সাথে কি রিলেশন করব? আচ্ছা আচ্ছা, তুমি তার দুর্বলতাটাকে আমি তো চাই সাহসী মানুষ, দুর্বল মানুষদের তো আমার পছন্দ না। তোমার লাইফে কতজনকে তুমি অ্যাকসেপ্ট করেছো? এগুলো তো সিক্রেট ভাইয়া। না, তুমি সংখ্যাটা বলো, নাম না বলো। সংখ্যা তেমন কিছু না, রিয়েল ভালোবাসা একটাই আসছিল, আর যে কটা আসছে এগুলো দুষ্টামি ফাইজলামি, সিরিয়াস না। যেটা দুষ্টামি ফাইজলামি সংখ্যাটা সে কত, মানে জানতে চাচ্ছে? কারণ আমি যেহেতু কাজ করি, আমি বিভিন্ন হিরোদের সাথে কাজ করি, আমি বিভিন্ন মানে স্মার্ট ছেলেদের সাথে কাজ করি। সো সেক্ষেত্রে অনেক সময় কাজের সময় অনেক সময় অনেক ব্যাপারে তাদের সাথে আমার খুনসুটি, দুষ্টু মিষ্টি কথাবার্তা, আমি এটাকেই জাস্ট ফান মনে করি। স্কুল জীবনের প্রেমের গল্প শুনতে যাচ্ছিলাম। স্কুল জীবনের প্রেমের সম্পর্ক বলতে, প্রেম তো তেমন করিই নাই, কারণ আমি খুব ইনোসেন্ট ছিলাম, খুব বোকা টাইপের ছিলাম, অত কিছু বুঝতাম না। তবে ক্লাস টিচারকে খুব ভালো লাগতো। পরবর্তী সময় কি হয়েছিল সেটা? আমি স্যারের কাছে পড়তাম, আমার ইংলিশ টিচার ছিলেন আমার স্কুলে, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের।
তো হঠাৎ করে একদিন শুনেছি যে ওনার বিয়ে হয়ে গেছে, তো হিন্দু ছিল, রূপনারায়ণ সরকার পাপন। তুমি নাম বলে দিলে? হ্যাঁ, নো প্রবলেম। তো যখন শুনেছি ওনার বিয়ে হয়ে গেছে খুব কষ্ট পেয়েছিলাম, বাট তখন বুঝতাম না, আমার কাছে মনে হতো যে মানে কেন স্যার বিয়ে করেছে, বিয়ে কেন করতে হবে। এখন তা মানে ওই কথা মনে পড়লে যে হয় যে, তারপর আমি ওনার কাছে পড়া বন্ধ করে দিয়েছিলাম, শুধু শুনেছিলাম যে উনি বিয়ে করছিল এই জন্য। পরবর্তী সময় স্যারের সঙ্গে আর দেখা হয়নি, বা যখন তুমি হিরোইন হয়ে গেলা বা অভিনেত্রী হয়ে গেলা, না এরপর দেখা হয়নি? না না, কারণ আমি যাত্রাবাড়ি ছেড়ে চলে এসেছি আমার এসএসসির আগে, তারপরে ওইদিকে আর যাওয়াই হয়নি। আচ্ছা, তুমি যে স্যারকে এত বেশি পছন্দ করতে, আমি আমার বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে থেকে বলেছি। এটা স্যার কি জানতো? না, জানি না জানতো কিনা, না ওই সময়টাই জানতো কিনা। অবশ্যই উনি আমার ফেস দেখে বুঝতো, বাট জানতো কিনা জানি না। একটা ছেলে মানুষ তো, উনি আমার থেকে সিনিয়র ছিলেন, আমার থেকে ডাবল বয়সের ছিলেন, সো অবশ্যই উনি জানে কি যায় না আমি জানি না, বাট আমি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আমি তার কথা বলি। রাইজিং বিডির দর্শকদের মাধ্যমে তুমি তাকে কি বার্তা দিতে চাও? অবশ্যই বলবো, স্যার আই ওয়াজ লাভ ইউ। আচ্ছা, স্যারের সঙ্গে দেখা করার মানে ইচ্ছা আছে কিনা, বা দেখা করতে চাও? হ্যাঁ অবশ্যই, যদি আমি তো যাই না, উনি তো এখন মনে হয় নাই, আমি অনেক আগে খবর নিয়েছিলাম 2-3 বছর আগে, অবশ্যই দেখা করব। যদি নাই মানে কি, মানে স্কুলে নেই? ওই স্কুলে নাই, অন্য কোথাও চলে গিয়েছে, ওনার ব্যাপারে কোনো তথ্যই জানি না। আচ্ছা, মানে এখন কি তুমি মনের মানুষে দেখা পেয়েছো, যার সঙ্গে তুমি ঘর বাঁধবা বা বিয়ে করবা, এরকম কি কারোর সাথে দেখা পেয়েছো কিনা? কারো পেয়েছি বললে ভুল হবে, আবার না বললেও ভুল হবে, কারণ 50-50 মানে চান্সেস থাকে না, তো হালকা পাতলা ভালো লাগা কাজ করে এমন পার্সন আছে, বাট বিয়ে হবে কিনা বা বিয়ে আসলে আমার রিজিকে আছে কিনা এটা আমি কনফিউজ, এটা আমি জানি না, 50-50 চান্স। আচ্ছা, তার সঙ্গে তোমার এখন কথাবার্তা হচ্ছে বা বিষয়টা এরকম? কিন্তু মানে এটা কি আমি প্রেম বলবো? বলতে পারেন, প্রেম ছাড়া মানুষ থাকতে পারে না তো। আচ্ছা, এটা প্রেম চলতেছে। মানে সে, তুমি যেমন বিভিন্ন ইন্টারভিউ তুমি বলেছিলে যে তুমি ধার্মিক ছেলেকে বিয়ে করবা, আমি বলেছি আমার লাইফে যেই আসুক নামাজি হতে হবে। নামাজি হতে হবে, ধার্মিক, তাই তো বলতে পারেন। আচ্ছা, তাহলে তুমি যার সঙ্গে কথা বলছো সে কি নামাজি? হ্যাঁ। আচ্ছা, মানে তার ব্যাকগ্রাউন্ড কি মাদ্রাসা বা এরকম কিছু? না না, সে নামাজি। আমি যতটুকুন যেটা আমার মানে আমার ফিল হয় যে একটা মানুষ যখন ভালো মন নিয়ে সবার সাথে চলে, মানে মাইন্ড ফ্রেশ থাকে, আর হচ্ছে গিয়ে যখন সে নিয়মিত নামাজ পড়বে, প্রতিটা মানুষের, একটা নামাজি মানুষের চেহারা নুরানি হয়। এটা আমার কথা না, এটা সবার কথা, সবাই জানে, এটা আমাদের ধর্মেও আছে, চেহারার মধ্যে নূর হয়। যে যত খারাপ কাজ করবে তার চেহারার মধ্যে ওই খারাপ ছাপটা ফুটে উঠবে, হিংস্রতা চলে আসে, একটা মানে শয়তানের মতো লুকস চলে আসে। সো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আসলে সুন্দর হওয়ার পেছনে রহস্য আমার জানা নাই, আমি যতটুকুন জানি যে নামাজ পড়ে তার চেহারা নুরানি হয়, আর নুরানি মানেই সুন্দর। তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত? তাই। তারপর তুমি বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন ধর্মীয় যারা ওলামা একরাম যাদেরকে আমরা বলি বা স্কলার বলি, তাদেরকে নিয়েও বিভিন্ন সময় কথা বলেছো, মানে এটা কি তুমি ভাইরাল হওয়ার জন্য বলো নাকি মন থেকেই বলা? না, আমাকে কোশ্চেন করা হয়, আমি সঠিক অ্যান্সার গুলো দেই। এখন আমি তো জানি না আমাকে কি কখন কোশ্চেন করবে, অবশ্যই আমি ভাইরাল হতে চাই না, এইসব কারণে আমি ভাইরাল হতে চাই ভালো ভালো কাজ করে। যেমন আমি ভাইরাল হতে চাই কোনো ভালো একটা কথা বলে, যে কথাটা সবার মনের মধ্যে মানে প্রভাব ফেলবে, যে সে যেমন আসছে না, ভালো কাজের তো শেষ নাই, ভালো কথারও শেষ নাই। সো আমি কোনো ভাইরাল হতেই চাই না, আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, আমি প্রশংসাটা খুব পছন্দ করি। সো আমি প্রশংসা পাওয়ার জন্য, এটা আমার মানে একটা লোভ। কিন্তু ওই ভাইরাল কি জিনিস, ভাইরাল বলতে এখন আমরা বুঝাই মানে মানে একটু সাইকো টাইপের, যেমন উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়া, ওইগুলো আই ডোন্ট লাইক। না, তুমি উল্টাপাল্টা করছো সেটা না, মানে যেমনটা হচ্ছে, যেমন তুমি ধর্মীয় যে কথাগুলো বলতেছো এটা অবভিয়াসলি ভালো একটা বিষয়, পাশাপাশি দেখা গেছে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে পিকচার দেওয়া, এগুলো তো আবার ধর্মীয়তে অতটা এলাও করে না, তো সেই জায়গা থেকে দুইটা বিষয়টা আমি বলি। যেমন আমি রিসেন্টলি আমার একজন সিনিয়র আপু, কো আর্টিস্ট অহনা আপু, তাকে আমি দেখলাম যে আপু কিন্তু হিজাব পড়ছে, খুব সুন্দর লাগে, কিন্তু যখন নাটক করছে তখন কিন্তু আবার হিজাব পড়ছে না। সো আসলে কি, এই যে আপুর থেকে শেখার অনেক কিছু আছে, আমরা কিন্তু চাইলেই নিজেরা গুছায় চলতে পারি,
নিজেরা একটু মানে মার্জিত ড্রেস পরতে পারি, মার্জিত সবকিছু পরতে পারি। মার্জিতের মধ্যে থেকেও কিন্তু কাজও করা যায়, আবার নিজের ইটাও মানে মেনটেন করা যায়, নিজের ফরজ কাজগুলো, সুন্নত কাজগুলো এগুলো মেনটেন করা যায়। সো আমি আমার ইন্টারভিউর মাধ্যমে বলবো যে অহনা আপু আপনাকে অনেক থ্যাঙ্কস, বিকজ আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আচ্ছা, এবার আসি তোমার ব্যক্তিগত প্রসঙ্গে, সেটা হচ্ছে তুমি বিয়ে করছো কবে? বিয়ে তো আসলে রিজিকের ব্যাপার, এটা যখন যার রিজিকে লেখা থাকবে সেটাই হবে। না, তারপর একটা প্রিপারেশন থাকে না যে আমি প্রিপারেশন নিয়ে কখনো কোনো ভালো কাজ হয় না। বিশেষ করে জন্ম মৃত্যু বিয়ে তিনটাই সম্পূর্ণ আল্লাহর হাতে থাকে। না, প্রিপারেশন নিয়ে ভালো কাজ হয় না, কিন্তু তোমার এইম থাকবে যে না আমার লক্ষ্য থাকবে যে আমি এই বছর বিয়ে করব, বা আমি আর 2 বছর পরে বিয়ে করব, 1 বছর পরে বিয়ে করব। এই ধরনের বিয়ের বিষয়টা মনের মতো কেউ পেয়ে গেলে কিন্তু হুট করেই হয়ে যায়। তুমি তো মনের মতো পেয়েই গেছো। মনের মতো পেয়েছি 100, আমি বললাম না 50-50, 100% তো পাইনি। 50-50 ওই লোক কিন্তু শুনবে তোমার ইন্টারভিউ। শুনুক আমার ইন্টারভিউ, কারণ আমি এতটাই অনেস্ট, আমি তুমি তাকে যেটা বলি সামনাসামনি মার্ক দিতে পারো নাই, সেটা কিন্তু সে শুনবে অবশ্যই। মানে তার 50-50 মানে বাকি 50 হচ্ছে না কেন? মানে কি ল্যাকিংস আছে তার? এইগুলো বলা যাবে না, ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। আর তারপর আমি আবার ওই একই প্রসঙ্গে আসতেছি, সেটা হচ্ছে যে পাত্র হিসাবে তুমি কেমন পাত্র চাও? পাত্র হিসাবে আমি কেমন পাত্র চাই? যেমনই হোক, আমার তরফ থেকে কোনো প্রবলেম নাই। আমি নিজে মানে ঘষে মেজে নিব, আমি গড়ে নিব প্রয়োজনে, যেমনটাই হোক। যদি আমার সাথে নাও মিলে সেটা আমি ব্যালেন্স করে নিতে পারবো, কারণ আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু অবশ্যই নামাজি হতে হবে। এইটা তোমার ফার্স্ট প্রায়োরিটি, বাকিগুলো আর কোনো কিছু না। সে যা খুশি তা হোক, যে কোনো মানে পেশার লোক হোক, নো প্রবলেম। কোন অঞ্চলের ছেলেকে তোমার বেশি পছন্দ? আমার তো ভালো লাগে বিক্রমপুরের ছেলে। বিক্রমপুরের ছেলে, নোয়াখালী, বরিশাল, সিরাঙ্গা, সাতগাঁয়া, সিলেট, মানে আমি এই টাইপের আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। তো তোমার ক্যারিয়ারে ধরো 1 বছর 1 যুগ হয়ে গেছে, তো এই সময় তো বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সি হয়, বিভিন্ন গসিপিং হয়, তো এই বিষয়গুলো তোমার কাছে কেমন লাগে, কিভাবে নাও? আমার কাছে মনে হয় যে যারা আমাকে তো সবচেয়ে বেশি সবাই ভালোবাসে, মানে খুব কম সংখ্যক লোকই আছে যারা আমাকে নিয়ে মানে আবল তাবল মন্তব্য করে। সো যারা আবল তাবল মন্তব্য করে তাদেরকেও আমি ভালোবাসি, কারণ তাদের ব্রেনে যে আমি ঢুকে থাকি, তারা এত সময় নষ্ট করে যে আমাকে নিয়ে এত কিছু বলে, এটার জন্য তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত। সো আমি তাদেরকে ক্রেডিট দিচ্ছি যে আপনারা আমাকে নিয়ে ভাবেন, মানে এটাই তো অনেক, মাথায় তো অনেকের থাকেও না। দেখবেন যে আপনি ওই ব্যক্তিটাকে ফলো করলেই কিন্তু তার বিষয় নিয়ে ঘাটতে পারবেন, সেটা ভালো মন্তব্য হোক আর খারাপ মন্তব্য হোক। সো আমি আমার হেটার্সদেরকে অনেক লাভ করি, তাদের জন্য আমার অনেক দোয়া, আমার কোনো মন খারাপ নাই। কারণ উল্টাপাল্টা কথা বললেই যে তারা খারাপ হবে তা না, শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে তারা এমন করে। মানুষ হিসাবে কেউই খারাপ না। সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখা যায় যে তুমি দেশের বাইরে বিভিন্ন সময় তুমি ঘুরতে যাও, সেটা কি ঘুরতে যাও না কাজের পারপাসে যাও? কাজের পারপাসেও যাই, ঘুরতেও যাই। মানে এত ঘুরতে যাওয়ার সময় মানে তুমি কোথায় থেকে পাও? এত না, যেমন ধরেন আমি 5 দিনের জন্য কোন একটা শোতে গিয়েছি। এখন 5 দিনে গেলে আমরা যেহেতু মেয়ে মানুষ, 5000 ছবি তোলা হয়। 5000 ছবি তো আর 5 দিনে দেওয়া সম্ভব না, বিভিন্ন সময় দেয়া হয়, যে কারণে মনে হয় যে ছবি দিলেই মানুষ মনে করে আমি যে বাইরে। আমি কিন্তু আগের ছবিও অনেক সময় ঘুরায় ফিরায় দেই, বিষয়টা এমন। আচ্ছা, এই যে ঘুরতে যাওয়ার সময় তোমার সফর সঙ্গী কারা থাকে, মানে তোমার সঙ্গে থাকে কারা? যেমন আমি আমার মাকে নিয়ে ব্যাংককে ঘুরে আসছি, কিন্তু আমার মায়ের ছবি কিন্তু খুব বেশি দেই না। এখন যদি কেউ ভাবে যে ওই তো পাশে ছবি তুলে দিছে কে, হোয়াটএভার, ভাবতেই পারেন, কারণ আপনাদের ব্রেন আছে, আল্লাহ আপনাদেরকে ব্রেন দিছে, আপনারা চিন্তা করার মতো সময় আছে। স্বাভাবিক ভাবনা, আমি অস্বাভাবিক বলছি না, আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে আমাকে নিয়ে এত ভাবছেন, আমার ছবিটা কে তুলে দেয়, আমি কিভাবে ঘুরতে যাই, এই যে এত কিছু নিয়ে ভাবছেন। নিজের ফ্যামিলি মেম্বারও তো এত ভাবে না। তুমি যেহেতু এত বিদেশ ভ্রমণ করো, সেই জায়গা থেকে জানার আগ্রহ যে আসলে তুমি এ পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছো? আমি অনেকগুলো দেশই তো ঘুরেছি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, প্রায় 11টা কান্ট্রি। বাহ, অনেক কান্ট্রি। এবং 11টা কান্ট্রিতে একবার না অনেকবার যাওয়া হয়েছে, লাইক মালয়েশিয়া 21 বার, আর সিঙ্গাপুরে 1 বার, অস্ট্রেলিয়া 1 বার, দক্ষিণ কোরিয়া 1 বার, ব্যাংকক 3 বার, আর হচ্ছে দুবাই 5 বার, চায়না 4 বার। ও মাই গড, সব তো তোমার একদম মুখস্থ। আমি ঘুরতে খুব পছন্দ করি, আমার কাছে কিছু টাকা জমা থাকলেই
মানে আমি কোনো সেভিংস করতে পারি না, কারণ আমার ঘোরাফেরা সাজসজ্জা এটার মধ্যে আমি মানে ডুবে থাকি, আমার ভালো লাগে। বিদেশে কোন জিনিসগুলো তোমার কাছে বেশি ভালো লাগে? বিদেশে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, যেখানে সেখানে থুতু ফেলতে পারবো না, চুইংগাম ফেলতে পারবো না, মানুষকে খুব ম্যানার দিয়ে কথা বলতে হবে এবং খুব নমনীয় সুরে কথা বলতে হবে, মানে বলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, যেখানে সেখানে নিজের কাজ নিজের করতে হয়, এগুলো আমার খুব ভাল লাগে, এই জন্য আমি বেশি যাই। বাংলাদেশে থাকলে উচ্ছৃঙ্খল হয়ে যাই, বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি। মানে বিদেশে স্থায়ী হওয়ার কি ইচ্ছা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই অপরচুনিটি থাকলে অবশ্যই হব। ইচ্ছা আছে? সেটা কোন দেশে? সেটা যে কোনো কান্ট্রিতেই হতে পারে, আমি আবার রিজিকে বিশ্বাসী। তাই? আচ্ছা, এমনও গসিপিং শোনা যাচ্ছে যে বিদেশের, তুমি বিশেষ করে দুবাই বা আরব কান্ট্রিতে বেশি যাওয়া হয় তোমার সম্ভবত? না না, আরব কান্ট্রিতে বেশি যাওয়া হয় তা না। আরব কান্ট্রিতে মানে যেমন আমি দুবাইতে যাওয়া হয়েছে আমার 5 বার, কিন্তু 5 বারের মধ্যে 4 বারই শোতে গেছি, একবার শুধু ঘুরতে গেছি আম্মুকে নিয়ে। তো কিন্তু ওই যে ওইটা মানে খুব লাইটিংটা বেশি হয়, ফোকাসটা বেশি হয়। দুবাই গিয়ে যখন ডেজার্ট সাফারির মানে দুবাইয়ের, আমি তো আবার যে কান্ট্রিতেই যাই সেই কান্ট্রির পোশাক পরে ছবি তুলি, শুট করি, সো ওইটা খুব চোখে পড়ে। বিদেশ ভ্রমণ নিয়ে আমরা কথা বলছিলাম, তো বিদেশে গেলে বিশেষ করে আরব কান্ট্রিতে গেলে তুমি নাকি শেখদেরকে এড়িয়ে চলো, মানে কারণ কি? শেখদের এড়িয়ে চলি তা না, আমার বাঙালি ছেলেরাই অনেক ভালো, আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক ভালো, অ্যাটলিস্ট যাই করুক না করুক 4-5টা জায়গায় জায়গায় বিয়ে করে না। সেই সুবাদে আমি বলছি যে বাঙালি ছেলেরা ভালো, আর শেখদের সাথে প্রেম ভালোবাসা এগুলোর করার কিছু নেই, কারণ এদের একটাও ফিক্স থাকে না। এরকম কি হয়েছে কখনো প্রেমের প্রপোজাল? অনেক পেয়েছি। দুবাইতে শো করতে গেলে তো আমাদের অনেক স্পন্সর থাকে, অনেক গেস্ট থাকে, বাট আমার কোনোদিনও কোনো ইন্টারেস্ট ছিল না কোনো শেখদের প্রতি। এখন একটা অন্য প্রসঙ্গ আছে, প্রিয়াঙ্কার ক্যারিয়ারের দুর্বলতা কি? আমার ক্যারিয়ারের দুর্বলতা, আমার ক্যারিয়ারের দুর্বলতা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে মানে কারোর সাথে কোনো মিসবিহেভ হয়ে যায় কিনা, সেটা আবার সে কমপ্লেন দেয় কিনা, এটা আমার দুর্বলতা। কারণ আমি সবার সাথে ভালো ব্যবহার করি, আমি নিজেই খুব কষ্ট পাই যদি কখনো মনের অজান্তে আমার কারোর সাথে দুর্ব্যবহার, এইটা আমার রেকর্ডে নাই যদিও, আমি এটাকে খুব বেশি মেনটেন করি যে আমি আমার সেটে গিয়ে আমি আমার প্রত্যেকটা ইউনিটের একটা ক্যামেরাম্যান থেকে শুরু করে সবার সাথে ভালো ব্যবহার করব। কখন কে আমার কোন ব্যবহারে কষ্ট নিয়ে সেটা আবার আরো 10 জনের কাছে গিয়ে বলবে বা মনে একটা কষ্ট রাখবে, এটা হচ্ছে আমার দুর্বলতা। তুমি একটু আগেই বলছিলা, মানে অফ ক্যামেরায় বলছিলা যে তুমি ঢাকাইয়া মেয়ে, তাই না? তো ঢাকাইয়া মেয়েদের আসলে 5টা বৈশিষ্ট্য বলো ভালো। রাস্তাঘাটে খুব বেশি ঘোরাঘুরি করে না, মিছিল মিটিংয়ে খুব একটা যায় না, আর হচ্ছে গিয়ে অনেক ভীতু টাইপের, মানে মানে মুখে যা বলে কিন্তু মানে ওই কোনো একটা অন্যায় করতে গেলে তার বুক কাঁপে 14 বার। 3টা হলো। আর 2টা হচ্ছে কি সাজগোজ করতে খুব পছন্দ করে, আর বিয়ে করলে বিয়ের পরে জামাই ছাড়া কিছু বুঝে না। আমি বললাম সব ভালো দিকগুলো। খারাপ দিক বলো 2টা। খারাপ দিকগুলো খায় বেশি, খুব রাগী তেজি, অনেস্ট থাকে, যার জন্য সবসময় মানে রাগটা শরীরে থাকে, উল্টাপাল্টা কোনো কিছু মেনে নিতে পারে না, এগুলো খারাপ দিক। পাশাপাশি যদি বলতে বলা হয় যে অন্যান্য বিভাগের মেয়েদের বৈশিষ্ট্য কেমন থাকে তোমার দৃষ্টিতে? অন্যান্য ডিস্ট্রিক্টের মেয়েগুলো আসলে আমরা যারা ওল্ড টাউনের, আমরা না খুব অন্য ডিস্ট্রিক্টের মানুষদের সাথে খুব একটা মিলতে পারি না, কারণ আমাদের মতো হয় না। কেন? কেন এটার কোনো ই নাই, মানে ওরা কেমন তোমার দৃষ্টিতে কেমন? মানে অনেক টাইপেরই আছে, মিডিয়াতে চলতেছি অনেকটাই তো দেখছি, মুখে মুখে বান্ধবী, জান টুকরা, কলিজা, বাট ভিতরে ভিতরে মানে হিংসা, প্যাচ লাগানো, এগুলো খুব বেশি হয়। এই জন্য আমার কোনো মেয়ে বন্ধু নাই। ছেলে বন্ধু? ছেলেরা ঠিকঠাক? ছেলেরা তাও একটু ব্যালেন্স করে চলতে পারে, কিন্তু মেয়েরা পারে না। ছেলেরা চলতে পারে কারণ আমরা যারা পুরান ঢাকার মানুষ, মানে আমার তো জন্ম ঢাকাতেই, নারিন্দাতে, আমাদের মন মানসিকতা খুব সহজ সরল এবং খুব ইজিলি না মানুষকে বিশ্বাস করে ফেলি, সো কেউ কষ্ট দিলে ওটা নিতে পারি না পরে। তুমি নাটক, ফিল্ম, তারপরে বিজ্ঞাপনে অনেক কাজ করেছো, ওটিটিতে আসলে কাজ করার ইচ্ছা আছে কিনা, আমি নিয়মিত করবা কিনা? আমার অফার এসেছিল, কিন্তু ওটার মধ্যে কিসিং সিন ছিল, এই জন্য আমি করি নাই, বাট ভালো গল্প পেলে অবশ্যই করব। কি সিন ছিল? কিসিং সিন। তো এটা অসুবিধা কোথায়? না না, কিস টিস করতে পারবো না। মানে তুমি অ্যাক্টিং করবা, কিস করতে পারবা না? অনেক ভালো ভালো অ্যাক্টিং আছে যেগুলো ধরা ছোঁয়ার বাইরে। আচ্ছা, মানে অনেক আছে। আমার বেশি ভালো লাগে আর্ট ফিল্ম টাইপের, মানে খুব সামাজিক গল্প নিয়ে কোনো কিছু করার ইচ্ছা আছে।
মানে বোল্ড লুকের অথবা অন্তরঙ্গ দৃশ্যের এগুলো তুমি অ্যাভয়েড করতে চাচ্ছ? অ্যাভয়েড করতে চাই, সবার সাথে সবকিছু যায় না, আমার সাথে বোল্ড টাইপের কিছু যায় না। মানে যায় না, তুমি চাচ্ছ না বিষয়টা তাই? যায় না সেটা তো বুঝবে ডিরেক্টর, সেটা তো তুমি বুঝবা না। সবাইকে সবকিছু মানায় না। আচ্ছা, যেমন আমাকে খুব সফট লুকে ভালো লাগে, খুব রাফ লুকে ভালো লাগে না। তোমার ক্যারিয়ারে কোন ভুলগুলো আর করতে চাও না? মানুষকে ইজিলি ট্রাস্ট করা, এটা অনেক বড় ভুল। বিশেষ করে মিডিয়া লাইনে কখনোই কেউ কারো বন্ধু হয় না, কাউকে ট্রাস্ট করা উচিত না। আর দ্বিতীয়ত ভুল বলতে কথার ব্যালেন্স, এটা হচ্ছে গিয়ে খুব মারাত্মক একটা ব্যাপার। সো আমরা সবাই ভুল করি, ছোট থেকেই ভুল করে করেই মানে এই পর্যন্ত আসা, ভুলের ঊর্ধ্বে কেউই না। সো ওই ভুলগুলো থেকেই নিজেকে শিক্ষা নিয়ে আমি মনে করি যত চুপচাপ থাকা যায়, মানে বলা কম শোনা বেশি। তোমার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি? আমার ক্যারিয়ারের সবচেয়ে পছন্দের যে গানটা সেটা হচ্ছে আমার আসিফ ভাইয়ের সাথে লুকোচুরি গানটা, নাটকের মধ্যে স্বামী স্ত্রীর গল্প, মীর সাব্বির ভাইয়ের সাথে। এই নাটকটা আমার খুব পছন্দের একটা নাটক। আর টিভিসির মধ্যে আমার জেডএসআরএম রড, এই টিভিসিটা আমার খুব পছন্দের। ওই দৃষ্টিকোণ। প্রিয়াঙ্কা যেমন শপিং করতে কি পছন্দ করে? অনেক, টাকাই রাখতে পারি না, প্রচুর শপিং। কোথায় শপিং করা হয়? আমার আগে তো আমি বাংলাদেশেই করতাম, কিন্তু লাস্ট আমার 4-5 বছরের মধ্যে আমার বাংলাদেশে কোনো শপিং তেমন করা হয় না। বেশি যেহেতু যাওয়া হয় মালয়েশিয়াতে, মালয়েশিয়া থেকে আমার সবচেয়ে বেশি শপিং টপিং বা সবকিছু করা হয়, কারণ ওখানে আমি সবকিছু চিনি, মানে কম দামের মধ্যে সবচেয়ে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে আমি খুঁজে খুঁজে ওখান থেকে নিয়ে আসি। আর বাংলাদেশে তো এখন যে প্রোডাক্টগুলো, এগুলো খুব ভয় লাগে, কারণ সবগুলোই জিঞ্জিরার আমাদের ওপারেই বানানো হয়। সো ওগুলোর মধ্যে মানে খুব একটা ভালো কেমিক্যাল কোনো কিছুই মানে ইউজ করা হয় না। এই জন্য তোমার পারফিউমের প্রতি দুর্বলতা শোনা যাচ্ছে, যে দুর্বলতা আছে। আমার পারফিউম আছে প্রায় 62টার মতো এবং সব ব্র্যান্ডের আছে। বাহ, সবচেয়ে দামি পারফিউমের কোনটা? সবচেয়ে দামি, তোমার সংগ্রহে সবচেয়ে দামি পারফিউম কোনটা? আমার কাছে সবচেয়ে দামি পারফিউম যেটা আছে সেটা হচ্ছে অ্যারাবিক একটা পারফিউম। ওটার মূল্য মনে হয় কত মনে নাই আমার, অনেক বেশি। এটা কি দুবাই কোনো শেখ গিফট করছে? না না না, ওটা মানে কোনো গিফট না, ওটা আমি নিজেই কিনেছি। মানে ওরা কি তো কখনো গিফট করা হয়নি বা করেনি তোমাকে? বাইরে গেলে শো করতে গেলে অনেকেই অনেক কিছুই গিফট করে, কোনোটা নেই না এরকম। তোমার নেয়া সবচেয়ে ভালো গিফট কি ছিল? আমার নেয়ার মধ্যে সবচেয়ে ভালো গিফট অনেকগুলোই তো আছে, লিস্ট অনেক বড়। মানে এত গিফট তুমি বাইরে গেলে পাও, যেটা মানে তোমার তালিকায় ধরছে না, যেখানে তো মেমোরিতে নাই, এত গিফট পাও। হ্যাঁ, অনেক গিফট পাই। না, আমি জানতে চাইছিলাম এক্স্যাক্টলি শেখদের কাছ থেকে তোমার সবচেয়ে সেরা গিফট কি ছিল? শেখদের মধ্যে থেকে আমাকে গিফট করেছিল পারফিউমই মনে হয় গিফট করা হয়েছিল। ওরাও কি পারফিউম গিফট করতে পছন্দ করে বেশি? হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে তো বিশেষ করে দুবাইতে, আমি যেহেতু দুবাইতে শো করে আসছি লাস্ট প্রিন্স ভিউ স্টার অ্যাওয়ার্ড, ওই শোতে মনে হয় আমি পারফিউম পেয়েছিলাম। আমাদের স্পন্সর, মানে যেই পারফিউম স্পন্সর ছিল যেই কোম্পানি, ওই কোম্পানি থেকে আমি পারফিউম পেয়েছিলাম প্রায় 5টা। বাহ, তুমি কি কখনো তাদের গিফট করেছো কিনা? আমি গিফট করিনি। গিফটটা আমি কিপটা না, কিন্তু আমি গিফট করি শুধু আমার আপনজনদের, আমার প্রিয় ভালোবাসার মানুষদের। তারাও তো তোমাকে আপনজন ভেবেই তো গিফট করলো। আপনজন ভেবেই গিফট করছে কিনা এটা তাদের ব্যাপার, এই ব্যাপারে আমি খুব স্বার্থপর। তোমাকে গিফট করছে, বিনিময়ে তুমি তাদেরকে কিছুই দাওনি? নো। বাহ, তো তুমি তো এটা খুব সেলফিশ। তুমি একটু আগে বললা ঢাকায় মেয়েরা খুব উদার, ঠিক আছে, উদার সবার জন্য না, তো এটা হলো আপন পরের একটা বিষয় থাকে। পরের কাছ থেকে তুমি নিলা তো। এখন যেমন ধরেন আমার সামনে সাইফুল ভাই বসে আছে, হ্যাঁ, রাহাত ভাই বসে আছে, রাহাত ভাইকে আমি একটা কিছু গিফট করতে পারি, কারণ আপনি আমার মিডিয়ার একজন পার্সন, একজন সাংবাদিক, আপনার সাথে আমার উঠা বসা সবসময় করতে হবে, আপনার সাথে আমার সব প্রোগ্রামে দেখা হবে, আপনার বিষয়টা আলাদা। কিন্তু এখন আপনার এই স্টুডিওর মধ্যে আরো অনেকে আছে, সেটা কিন্তু আবার বিষয়টা আলাদা। এইভাবে যাক, তুমি গিফট আরো বেশি পাও, দোয়া করি, ঠিক আছে। তো এখন জানতে চাচ্ছিলাম যে খাওয়া দাওয়া নিয়ে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমার পছন্দের খাবার কি? খাওয়া দাওয়ার মধ্যে আমার পছন্দ সবচেয়ে বেশি জুস, যে কোনো ফলের জুস আমি 7-8 গ্লাস খেয়ে ফেলতে পারি একদিনে, কোনো ব্যাপারই না আমার কাছে। জুস প্রচুর খাই, গাজরের জুস খাই, বিটরুটের জুস খাই, তারপরে আমলকি এনে আমলকির জুস করে খাই। কিন্তু ঢাকার যারা পুরান ঢাকার মানুষ, তারা তো সকালবেলায় শোনা যাচ্ছে যে বিরিয়ানি খায়। এটা বলতে চাচ্ছিলাম, আবার চাচ্ছিও না এই জন্য, কারণ আমি এখন খুব ডাইট করি,
খাবার তো ভালো লাগে, আমাদের মুখে রুচি আলহামদুলিল্লাহ অনেক বেশি। সো বাট রুচি থাকলে এগুলো বলা যাবে না, বললেই খেতে মন চাবে। যেমন এখন বলতেছি আমার এখান থেকে গিয়ে তাহলে আমার বিরিয়ানি খেতে মন চাবে। ফুটপাতের খাবার পছন্দ আছে কি, যেগুলো স্ট্রিট ফুড? হ্যাঁ, আমার ফুচকা টুচকা এগুলো কখনোই আমার টোটকা টাইপের পছন্দ না কোনো কিছু। আমার ওই শুকনা খাবার, টোটকা বলতে আমি বুঝাচ্ছি মানে ভাতের বাইরে যেগুলো, আমি ভাত খেতে খুব পছন্দ করি। বর্তমান সময় একটা মানে অধিকাংশই শোবিজ তারকারা সার্জারি করে, সৌন্দর্য বর্ধনের জন্য সার্জারি করে। আমি ভয় পাই। তো সেটাকে তুমি কিভাবে দেখো এবং তুমি করছো কিনা বা করার ইচ্ছা আছে কিনা? এভরি অ্যাকশন হ্যাভ রিঅ্যাকশন। আপনি আপনার শরীরের উপর যে টর্চারটা করবেন সেটা আপনার 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 5 বছর 100% আপনার সেটার ফল ভোগ করতে হবে। যেমন আপনি আপনার গায়ে একটা জাস্ট মানে টোকা দেন, আপনি ব্যথা পাবেন না? সো সার্জারিটা তো একটা ব্যথা, সার্জারিটা তো কোনো আরামের কোনো কিছু না। যে সার্জারি করছে সে বুঝবে পরে। আমি মনে করি আল্লাহর যে দেয়ার নিয়ামত, হ্যাঁ আমরা রূপচর্চা করতে পারি, যেমন আমাদের ঘরোয়া অনেক কিছু আছে। আমরা কাঁচা হলুদ বেটে দিতে পারি মধুর সাথে মিক্সড করে, কফি দিয়ে আমরা ফেসিয়াল করতে পারি। আমি এগুলো করি। তুমি এগুলো করো? আমি কোনো পার্লারে ফেসিয়াল টেসিয়াল এগুলো কখনোই কোনো কিছু করি না। আর সার্জারি এটা তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আমি যতটুকুন যেটা আছি আলহামদুলিল্লাহ, সার্জারি করা মানেই নিজের এটা সাময়িক কয়েকদিন ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে এটা মানে খুব বাজে আকার ধারণ করে। মানে আমার কাছের যারা যারা করছে আমি তাদের দেখে এটা বলছি। তুমি গত কয়েক বছর আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিল এবং সেটা নিয়ে পত্রপত্রিকায় নিউজও হয়েছে। তো সেই সময়ের গল্পটা শুনতে চাচ্ছিলাম। লাইফ সাপোর্টে যখন ছিলাম আমি তখন প্রচুর কাজ করতাম। খাবার অনিয়ম ছিল আমার, অনেক খাবার অনিয়ম ছিল তখন। মানে ছোটও ছিলাম, অত বুঝতাম না। 2019 সালের ঘটনা। 2019 সালে 26শে সেপ্টেম্বর আমি খুব অসুস্থ হয়ে যাই হঠাৎ করেই। তো তারপর তো আমি লাইফ সাপোর্টে চলে যাই। তারপর তো আমি স্কয়ার হসপিটালে প্রায় টানা 1-1.5 মাসের মতো থেকে আমি সুস্থ। আমার মৃত ঘোষণা করা হয়েছিল। পরে জমজমের পানি আমার মাথায় দেওয়ার পরে আমার মানে কাকতালীয় ভাবে আমার জ্ঞান ফিরে। বাট আমার কিন্তু মুন্সিগঞ্জে আমার কবর ঠিক করা হয়েছে। লাশবাহী লাশের গাড়িও আনা হয়েছিল, কারণ আমাকে তো মৃত ঘোষণাই করেছিল। পরে সৌদি আরবের মক্কা নগরী থেকে একজন ফোন করেছিল আমার মাকে, বলেছিল যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি প্রিয়াঙ্কা কাপুর একজন ফ্যান, সো আপুকে জমজমের পানি মাথায় দেন, আমি স্বপ্ন দেখছি সে বেঁচে উঠবে। তারপর সবাই জমজমের পানি খুঁজে আমাকে, যখন আমি আইসিইউ রুমে ছিলাম তখন আমার মা জমজমের পানি আমার মাথায় দিয়েছে। দেওয়ার পরেই মানে পুরো অ্যালার্ম বেজে উঠছে। সর্বপ্রথম আমার ব্রেন কাজ করছে, তারপর ব্লাড কাজ করছে, তারপর আমার হার্ট কাজ করছে। অনেক বড় এক ঐশ্বরিক ব্যাপার। হ্যাঁ, আমি একদম সিদরাতুল মুনতাহা থেকে আসছি, মানে 7ম আসমান থেকে ফেরত আসছি। এটা আমার দ্বিতীয় জীবন। তবে ওখান থেকে আসার পরে থাকে না একটা বিষয় যে আমি আমার কাজের মধ্যে গুছাই নিয়ে আসছি। যেমন আগে আমি যা মন চাইতো তাই করতাম, এখন আমার যা মন চাইলেও আমি করি না। নিজেকে অনেক, যেমন খাওয়া দাওয়া আমি টাইমলি করি। আমি মোটা হইলে হব, কোনো সমস্যা নাই। মানে এটা হচ্ছে গিয়ে আমার জান বাঁচানো ফরজ। আর আমি লাইফ সাপোর্ট থেকে আসার পর আমার আমি খুব ফুলতে থাকি, কোনো কিছু না খেলেও আমার শরীর ফুলে যায় কেন যেন। সো কারণ আমি এখন টাইম টু টাইম খাই, প্রয়োজনের তুলনায় একটু বেশি ঘুমাই, কারণ আমি তো কষ্টটা দেখে আসছি। এই জন্য আগে অনেক অনিয়ম করতাম, এখন অনেক ভদ্র হয়ে গেছি। এই সময় কি মনে হয়েছে এরকম যে ওই সময়টা তোমার খারাপ সময় গিয়েছে, সেই সময় অনেক আপনজনকে তুমি কাছে পাও নাই, এরকম কি কখনো মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যাদের পিছনে আমি অনেক টাকা পয়সা খরচ করেছি, অনেক খাওয়াতাম রেস্টুরেন্টে, আমার ফ্রেন্ড সার্কেল বলি, আমার অনেক সহপাঠী আছে, অনেকেই আছে, মানে যাদেরকে আশা করা হয়েছে তারা আমাকে সাপোর্ট করে, যাদেরকে আমি কখনো আশাও করি নাই তারা আমাকে সাপোর্ট করছে। ইভেন এমন পার্সন আমাকে হেল্প করছে যাদেরকে আমি ব্ল্যাক লিস্টে রাখছিলাম, এবং আমার সার্কেলের চলাফেরাটা আমি কমাই দিছি। এখন আমি আমার মাকে নিয়ে থাকি, খুব শান্তিতে থাকি। একটু বাস্তববাদী হয়ে যাওয়া। খুবই বাস্তববাদী বলতে কি একদম ফুল। মানে আমি এখন মাকে নিয়ে ব্যাংকক ঘুরে আসলাম। মার পিছনে 2টা টাকা খরচ করলে অনেক কাজে লাগে, মানে লাভ আছে, লস নাই। কিন্তু বাইরের মানুষদের পিছনে টাকা খরচ করলে লস আছে, লাভ নাই। এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বাহ, খুব সুন্দর একটা লেসন আমরা শিখলাম। তো আমরা একবারই শেষ পর্যায়ে চলে আসছি। তো রাইজিং বিডির দর্শকদের জন্য যদি কিছু বলতা। দর্শকদের জন্য অবশ্যই আমি বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আমি
অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি রাইজিং বিডিকে, কারণ মনের সব কথা সব জায়গায় বলা হয় না। সো কোনো ইন্টারভিউতে যখন ডাকা হয় তখন মনের এই স্পেশাল কথাগুলো দর্শকের সামনে বলা হয়, আর এই স্পেশাল কথাগুলো বলার জন্য যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে এই জন্য আমি রাইজিং বিডির প্রতি সবসময় কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে রাইজিং বিডি স্পেশালে আসার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।